ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভারতের সংবিধান ও রাজনীতি সম্পর্কে ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনাকে ভিডিওর মাধ্যমে আপলোড করা হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে। প্রথম ভিডিও বা ফার্স্ট পার্টটিতে প্রধানত ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটিকে আলোচনা করা হয়েছিল, যেখানে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ আইনগুলিকে বিশ্লেষণ করা হয়। যে ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের টপিক হলো সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বেল, অর্থাৎ ভারতের সংবিধানের উৎস ও প্রস্তাবনা। এই মূল আলোচনাটিতে আসার পূর্বে ভারতের সংবিধানের ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে আমরা বিশ্লেষণ করে নিতে পারি। এক্ষেত্রে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের সংবিধানটি পৃথিবীর সর্বাপেক্ষা জটিল ও বৃহৎ লিখিত সংবিধান, অর্থাৎ লংগেস্ট রিটেন কনস্টিটিউশন। মূল সংবিধান রচনার সময়, অর্থাৎ যখন সংবিধানটি প্রবর্তিত হয়েছিল, সে সময় ৩৯৫টি ধারা, ৮টি তফসিল ছিল। বর্তমানে এই ভারতের সংবিধানে প্রায় ৪৪৮টি মতন আর্টিকেলস, অসংখ্য উপধারা, ১২টি তফসিল এবং ২২টি অধ্যায় রয়েছে। এবং এই ভারতের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার একটা অভূতপূর্ব সংমিশ্রণ। যেমন নতুন রাজ্য সৃষ্টি বা কোনো একটি রাজ্যের নাম পরিবর্তন প্রভৃতি অংশগুলোকে কিন্তু পরিবর্তন করা যায়। সেই ভিত্তিতে দেখতে গেলে এই অংশগুলি সুপরিবর্তনীয়। হ্যাঁ, এক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের প্রয়োজন আছে, কিন্তু সংবিধানে এমন কিছু অংশ রয়েছে যেগুলো আংশিকভাবে জটিল। যেমন এক্ষেত্রে উদাহরণ হিসাবে মৌলিক অধিকার, ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা আমরা বলতে পারি, কারণ এগুলোকে সংশোধন আনতে গেলে পৃথকভাবে উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেক ও উপস্থিত ভোটদানকারী সদস্যের ২/৩ সমর্থনের প্রয়োজন আছে। আবার সংবিধানের এমন কিছু ক্ষেত্র রয়েছে যেগুলি পুরোপুরিভাবেই দুষ্পরিবর্তনীয়, যেমন রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন, কেন্দ্র রাজ্য সম্পর্ক বন্টন প্রভৃতি। ভারতের সংবিধানের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হল সংবিধানের প্রাধান্য, অর্থাৎ সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। ভারতের সংবিধানই হলো যাবতীয় ক্ষমতার সোর্স, এবং যে সংবিধানের মধ্যে দিয়েই একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে ৩টি তালিকার মধ্যে দিয়ে, এবং যেখানে সুপ্রিম কোর্ট একটি যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবেও কাজ করে। মূল সংবিধানের প্রস্তাবনাতে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে চিহ্নিত করা হয়েছে, এবং এর মধ্যে সমাজতান্ত্রিক শব্দটি ৪২তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়েই ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সমাজতান্ত্রিক ছাড়াও ধর্মনিরপেক্ষ ও সংহতি এই শব্দ দুটিকেও ৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। এই সংবিধানের এই প্রস্তাবনার মধ্যে দিয়েই ভারতের সংবিধানের ভারতের সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্য বা চরিত্রটিকে আমরা সহজেই অনুধাবন করতে পারি, অর্থাৎ ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র। এবং ভারতের সংবিধান অনুযায়ী এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট ধর্ম নেই বা রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। সকলে স্বাধীনভাবে নিজ ধর্মমত পালন করতে পারে। এছাড়া ভারতের সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের মতন বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেগুলো একটা বিশেষ মাত্রা
সংযোজন করেছে। ভারতের সংবিধানের বিভিন্ন উৎস বা সোর্সগুলোকে দেখতে হবে, কারণ ভারতের সংবিধান প্রণেতাগণ সংবিধান রচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন বিষয়কে সংগ্রহ করে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। এই প্রসঙ্গে খসড়া কমিটির অন্যতম সদস্য এবং সংবিধান বিশেষজ্ঞ বি.এন. রাও অন্যতম ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন দেশের সংবিধানের কার্যকারিতা সম্পর্কে সংবিধান প্রণেতাদেরকে অবহিত করেছিলেন। তারই পরামর্শক্রমে ভারতের সংবিধানে কিন্তু বিদেশ থেকে বিভিন্ন বিষয়কে গ্রহণ করে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এক্ষেত্রে ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং বিশেষ করে ভারত শাসন আইন 1935-এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় ভারতীয় সংবিধানে। কারণ ভারত শাসন আইন 1935 থেকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রটিকে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন বিষয়গুলোকে কিন্তু ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। তেমনি গ্রেট ব্রিটেন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা, রুল অফ লস বা আইনের অনুশাসন, এক নাগরিকত্বের ধারণা, লোকসভার কাছে মন্ত্রিসভার যে একটা দায়বদ্ধতা, অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের নিকট যে মন্ত্রী পরিষদের দায়বদ্ধতা, যেটাকে মিনিস্টেরিয়া রেসপন্সিবিলিটি বলা হয়, আবার লোকসভার স্পিকার, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বিভিন্ন বিষয়গুলোকে কিন্তু গ্রেট ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার বিভাগের পুনর্বিবেচনা বা যে জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা, রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থার বিষয়গুলোকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচারের ধারণাকে গ্রহণ করা হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণেই রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নির্দেশাত্মক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপালকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অস্ট্রেলিয়া সংবিধানের অনুকরণেই যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন, প্রস্তাবনার ভাষা, এই বিষয়গুলোকে ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতিটিকে দক্ষিণ আফ্রিকার অনুকরণেই ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। আবার লোকপাল সম্পর্কিত ধারণাটিকে সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আবার প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর ধারণাটিকে জাপানের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে বলা যেতে পারে যে জওহরলাল নেহেরু খসড়া প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারতের সংবিধানের প্রস্তাবনাটি তৈরি হয়, যা গণপরিষদ অনুমোদন করে। প্রস্তাবনাতে ভারতের সংবিধানের চরিত্র প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি এবং 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণেই কিন্তু ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে এবং 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাতে তিনটি শব্দকে যুক্ত করা হয়, যথাক্রমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। নির্দেশমূলক নীতির মতন প্রস্তাবনাটি আদালতের দ্বারা বিচারযোগ্য নয়, তাই আইনগত দিক থেকে এটার তাৎপর্য খুব একটা না থাকলেও প্রস্তাবনা কিন্তু ভারতের সংবিধানের দর্শন বা ফিলোসফিটাকে প্রতিফলিত করে। কারণ এই সংবিধানের প্রস্তাবনা থেকেই আমরা ভারতের সংবিধানের দিক দর্শন, চরিত্র এবং সারসংক্ষেপটাকে কিন্তু সহজেই অনুধাবন করতে পারি। কারণ প্রস্তাবনা থেকে আমরা জানতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে। সংবিধানের প্রস্তাবনা থেকে আমরা অনুধাবন করছি যে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র। অর্থাৎ সার্বভৌম বলতে বোঝায় যে ভারত কিন্তু আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, স্বাধীনভাবে বৈদেশিক প্রভাব থেকে মুক্ত হয়েই নিজের নীতি নির্ধারণ করে। এবং সমাজতান্ত্রিক কথাটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে রাষ্ট্রীয় উদ্যোগ এবং অরাষ্ট্রীয় উদ্যোগ, সরকারি উদ্যোগ ও বেসরকারি উদ্যোগ উভয়ের উদ্যোগের মাধ্যমেই কিন্তু সমাজটিকে পরিচালনা করা হবে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প
বা ওয়েলফেয়ার যুক্ত যে প্রজেক্ট গ্রহণ করা হবে, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিভিন্ন পেনশন প্রকল্প নেওয়া হবে, সমাজের শ্রমিক শ্রেণীর স্বার্থ সুরক্ষা করার জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া হবে, এবং যার মাধ্যমে একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার আদর্শের প্রতিফলনও কিন্তু ভারতের সমাজে ঘটবে। এই সমাজতান্ত্রিক চিন্তাভাবনাটিকেও কিন্তু প্রস্তাবনাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারতে কোনো নির্দিষ্ট জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, এবং সকল নাগরিক স্বাধীনভাবে নিজ ধর্মমত পালন করতে পারবে ও প্রচার করতে পারবে। প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র বলতে বোঝায় এখানে জনগণই যাবতীয় ক্ষমতার আধার, তারাই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদেরকে নিয়োগ করবে। কোনো উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমিকভাবে কোনো শাসক থাকবে না ভারতবর্ষে। অর্থাৎ এটি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বটে, যেখানে সার্বজনীন ভোটাধিকারের নীতিটিকেও কিন্তু কার্যকর করা হয়েছে। এবং প্রস্তাবনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জনগণের হাতে কিন্তু যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা বলছে যে ভারতের জনগণের কাছ থেকে সংবিধানের প্রাধিকার লাভ করেছে, কারণ সংবিধানের শুরুতেই বলা হয়েছে আমরা ভারতের জনগণ। এবং এই প্রস্তাবনা থেকে আমরা জানতে পাচ্ছি যে 1949 সালের 26শে নভেম্বর সংবিধানটি গৃহীত হয়েছিল। তা প্রস্তাবনা সংবিধানের অংশ কি অংশ না, এটাকে কেন্দ্র করে যথেষ্ট বিরোধ লক্ষ্য করা গেছে, এবং এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার রায় বেরিয়েছে। যেমন বলা যেতে পারে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যেটা 1960 সালে বেরুবাড়ি মামলা, যেটাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা কিন্তু সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়। আবার 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বেরুবাড়ি মামলার রায়কে বাতিল করে বলছে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। এবং এই কেশবানন্দ ভারতী মামলাটা কিন্তু ভারতের সংবিধান সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, কারণ এই মামলা অনুযায়ী বলা হচ্ছে যে সংবিধানের প্রস্তাবনাটিকে সংশোধন করা গেলেও মৌলিক যে কাঠামো বা মৌলিক যে চরিত্র বা বৈশিষ্ট্যকে কখনোই কোনোভাবে সংবিধান সংশোধন করা যায় না, অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্যের কখনোই সংশোধন আনা সম্ভব নয়। এবং 1993-তে এসআর বোমাই যে মামলা, সেখানেও কিন্তু কেশবানন্দ ভারতী মামলার মতামতকে সমর্থন জানানো হয়েছিল। অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলার রায়টি কিন্তু পরবর্তী সময় আরো মামলাগুলোর মাধ্যমেও কিন্তু প্রতিফলিত হয়েছে। যেমন এলআইসি অফ ইন্ডিয়ার 1995-এর যে মামলা, সেটাতেও সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্যই অংশ। এবং গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় বিচারপতি হিদায়াতুল্লাহ জানান যে সরকার কোন নীতি অনুযায়ী কার্য সম্পাদন করবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। অর্থাৎ সংবিধানটা হচ্ছে একটা, প্রস্তাবনাটি হচ্ছে সংবিধানের একটা ফিলোসফি বা দর্শন। তাই জন্য কে এম মুন্সি প্রস্তাবনা বা প্রিয়াম্বেলকে পলিটিক্যাল হরোস্কোপ বলে বর্ণনা করেছেন। আবার আর্নেস্ট বার্কারের মতে সংবিধানের প্রস্তাবনাটিকে এ কিটন টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আত্মা বা দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। এবং বিভিন্ন মামলার রায়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অবিচ্ছেদ্য অংশ কি অংশ নয়, সেই নিয়েও বিভিন্ন সময় কিন্তু বিতর্ক লক্ষ্য করা গেছে। তবে যে ক্ষেত্রে গোলকনাথ মামলার রায়তে হিদায়াতুল্লাহর বক্তব্য এবং কেশবানন্দ ভারতী মামলার যে মতামত, যেটা একটা দৃষ্টান্তমূলক ভূমিকা বলে চিহ্নিত করা হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পরবর্তী ভিডিওগুলিতে আমরা ভারতের অঙ্গরাজ্যের পুনর্গঠন, নাগরিকতার যে বিষয়গুলি, ভারতীয় নাগরিকতার ক্ষেত্র, সেগুলোকে আলোকপাত করা হবে।